পতিত সরকারের ১৫ বছরে পাচার হয়েছে $২৩৪ বিলিয়ন বা ২৯ লাখ কোটি টাকা, যা ৫টি জাতীয় বাজেটের সমান। ফলে গভীর খাদে পড়ে দেশের অর্থনীতি। ভারসাম্যহীন নীতি পরিকল্পনা, পদে পদে অনিয়ম আর প্রতারণামূলক তথ্যের মাধ্যমে চলে প্রাতিষ্ঠানিক দুর্বৃত্তায়ন। এতে ধ্বংস হয় সব আর্থিক কাঠামো। অর্থনৈতিক শ্বেতপত্রে উঠে আসে এমন ভয়াবহ তথ্য। উত্তরণে এক গুচ্ছ সুপারিশ তুলে ধরে কমিটি, তবে আমলে নেয়নি সরকার। শাস্তির আওতায় আসেনি দুর্নীতিবাজরা। কার্যত শ্বেতপত্রটি এখন ডিপ ফ্রিজে। শ্বেতপত্র কমিটির সুপারিশ আমলে না নেয়ায় হতাশ আর্থিক খাত সংশ্লিষ্টরা। নতুন বাংলাদেশে পরিবর্তনের সব আশা যেন ফিকে হয়ে আসছে, মনে করেন এই অর্থনীতি বিশ্লেষক। শ্বেতপত্র কমিটি অনিয়ম বলে চিহ্নিত করেছে, তারা কিছু সুপারিশ মালা দিয়েছে। আপনি কি বলতে পারবেন যে আজকে পর্যন্ত একটি সুপারিশ মালা বাস্তবায়ন করা হয়েছে? সেই শ্বেতপত্রটা কি অবস্থায় আছে এখন? কাউকে কি শাস্তির আনা হয়েছে? এবারের বাজেটে নীতি কাঠামো পরিবর্তনের যে সুযোগ ছিল তাও হাতছাড়া করেছে সরকার, এমন অভিমত শ্বেতপত্র কমিটি সংশ্লিষ্টদের। দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলোর সংস্কারের জন্য উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, কিন্তু ঋণ আদায়ের জন্য কোনো তেমন কথাবার্তা খুব একটা এখনো শোনা যাচ্ছে না। কিছু মোটা দাগের কাঠামোগত সংস্কার, রূপরেখা বা একটা রোড ম্যাপ, সেটা বাজেটে পাওয়া যায়নি। কেন্দ্রীয় ব্যাংক বলছে ব্যাংক খাতে কিছু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, আমলে নেওয়া হচ্ছে শ্বেতপত্র কমিটির সুপারিশও। গত 10 মাসে বাংলাদেশ ব্যাংক যথেষ্ট কাজ করেছে। প্রতিটি ব্যাংকের প্রকৃত হেলথ, ইট ইজ অ্যাসেট কোয়ালিটি আমাদের কাছে উন্মোচিত হচ্ছে। এখন প্রকৃত অবস্থাটা যখন আমাদের কাছে উন্মোচন হয়ে যাচ্ছে, এই অবস্থা থেকে উত্তরণ করার জন্য যা যা দরকার সেটা বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে করার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে প্রভাবশালী মহলের নানামুখী চাপে ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ায় ধীরগতি তৈরি হয়েছে। এর মধ্যেই অর্থ উপদেষ্টা বলেছেন ব্যাংক খাতের কিছু সংস্কার করবে নির্বাচিত সরকার। এখন প্রশ্ন, ক্ষমতার পালাবদলে তা আলোর মুখ দেখবে তো? রিদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। সারা দেশে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। চলতি বছর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এ পর্যন্ত অন্তত ১,৪০০ আর ঢাকা উত্তরে ৮৫০ রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। বাসাবোর বাসিন্দারা ডেঙ্গু আক্রান্ত হয়ে মহাখালীর ডিএনসিসির কোভিড-19 ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ওখানে প্রচণ্ড মশা, মানে চতুর্দিক দিয়ে ময়লা আবর্জনা ভরা থাকে, সরকারি কোয়ার্টার, অথচ তেমন পরিষ্কার থাকে না ওখানে। বেশি ডেঙ্গু প্রবণ জেলা বরগুনা থেকেও রোগী আসছেন এই হাসপাতালে। ডেঙ্গুর পরিমাণটা এত বেশি, যার কারণে জায়গার সংকট। আমাদের সদর হসপিটালে জায়গা দিতেই হিমশিম খাচ্ছে ডাক্তাররা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছরে জুন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত ১০,২৯৬ জন। এর মধ্যে ৭৮% ঢাকার বাইরের। বরিশাল ও চট্টগ্রাম বিভাগে রোগী সংখ্যা বেশি। ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় শনাক্ত ২১% বেশি রোগী। যেহেতু এটা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে এই অত্র এলাকার আশপাশের রোগী বেশি, আর ঢাকার বাইরের ক্ষেত্রে সাধারণত যে রোগীগুলি একটু খারাপ হয়ে পড়ে সেইগুলি রেফার্ড কেস হিসেবে আমাদের এখানে এসে ভর্তি হয়। বর্তমানে আমাদের এখানে অ্যারাউন্ড 34 জন মতো ভর্তি আছেন। বেশিরভাগ পেশেন্টেরই মেইনলি কিছু ডেঙ্গু হেমোরেজিক ফিভার আছেন, আর বেশ কিছু আছেন ডেঙ্গু শক সিন্ড্রোমের। স্বাস্থ্য অধিদপ্তর বলছে রাজধানীর বাইরে ডেঙ্গু ছড়ালেও বেশি সংখ্যক রোগী সামাল দেওয়ার সক্ষমতা আছে হাসপাতালগুলোর। রোগীদেরকে বলা হচ্ছে যে আপনারা দ্রুত গতিতে হাসপাতালে চিকিৎসক শরণাপন্ন হন। যে মৃত্যুগুলো হচ্ছে এগুলো জাস্ট ডিউ টু লেট অ্যারাইভেল। চিটাগাঙে আমরা মোটামুটি ডেঙ্গু বেশি হলেও চিটাগাঙে আমাদের সক্ষমতা আছে চিকিৎসা করার, কিন্তু উদ্দেশ্য হচ্ছে বলবো সবাইকে যে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে হবে। ডেঙ্গু প্রতিরোধে একটি কারিগরি কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। একপাশে কাদা, অন্যদিকে খোলা ম্যানহোল, এমন ঝুঁকিপূর্ণ সড়কেই চলছে যানবাহন। এমন দশা রাজধানীর পোস্তগোলার বটতলা এলাকার। সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে কেটে রাখা হয়েছে রাস্তা।
বৃষ্টি হলেই ডুবে যায় সড়কের একাংশ। ভোগান্তির শেষ নেই এলাকাবাসীর। প্রতিদিন 20-25 জন মানুষ অ্যাক্সিডেন্ট হইতেই আছে। এই রাস্তার সমস্যার কোনো শেষ নেই, একটার পর একটা করতেছেই, একটার পর একটা হইতেছেই, কোনো স্থায়ী কোনো সমাধান হইতেছে না। সড়কের এমন অবস্থায় বিপাকে খেটে খাওয়া মানুষ থেকে ব্যবসায়ীরা প্রায় ঘটছে দুর্ঘটনা। চাকা ভাঙা যায়, গাড়ি পল্লি খায়, প্যাসেঞ্জার পড়ে যায়, মাথা হয়ে গেছে। ব্যবসায়ী ক্ষতি হচ্ছে মূলত বেশিরভাগই। কয়েকদিন আগে 2 জন লোক পড়ে গেছে ট্রেনের ভিতরে। একই চিত্র পোস্তগোলার আরশিন গেট ফরিদাবাদ এলাকার। কোথাও জমে আছে বর্ষার পানি, কোথাও আবার খোলা ড্রেন। সব মিলিয়ে অতিষ্ঠ বাসিন্দারা। রাস্তাঘাট দোনোদিকে কাটা, আর কই গাড়ি মনে করেন জাম লেগে থাকে। টাকা তো কম বেশি সবাই খায়, এখন খাইলে মনে করেন কাম করলে না ভাল লাগে, এখন তো কামেই তো করে না। ড্রেন নির্মাণের জন্য খুঁড়ে রাখা হয়েছে রাস্তার একাংশ, কিন্তু দিনের পর দিন কাজ বন্ধ থাকায় খোলা পড়ে আছে ড্রেন। টাকাগুলো মনে করেন বিভিন্ন পকেটে চলে যেতেছে, আর কাজের বেলা ঠন, মানে কাজ কিছুই হচ্ছে না। ওই আসে একটু ল্যাব স্যাবদা করে যায় আর টাকাগুলো খরচ করতেছে। আগে টেন্ডার যাতে খাওয়াই হয়ে গেছে, আর নতুন করে সরকার আইব, টেন্ডার আবার হইব। আমার জনগণের অসুবিধা, টাকা যায় জনগণের, সরকারের টাকা দেয়। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানালেন, এই সমস্যা সমাধানে কাজ করছেন তারা। অবশ্যই আমরা পদক্ষেপ নিব, কিন্তু জনদুর্ভোগের কারণগুলোকে চিহ্নিত করতে হবে যে আসলে কোন কোন বিষয়গুলোতে তারা ভুগছে। সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় তো এই কার্যক্রম অব্যাহত আছে। অবশ্যই নাগরিকের দুর্ভোগ আমরা অবশ্যই সেগুলোকে অ্যাড্রেস করব। পোস্তগোলার অনেক সড়কের অবস্থাই খারাপ। বাসিন্দাদের অভিযোগ, এই নিয়ে তেমন তোড়জোড় নেই কর্তৃপক্ষের। যথাযথ তদারকি ও সময় মতো কাজ শেষ না হলে এই উন্নয়নে পরিণত হয় দুর্ভোগে। একদিকে বর্ষার পানি, অন্যদিকে চলমান খোরাখুরি, সব মিলিয়ে জনজীবন হয়ে উঠেছে অতিষ্ঠ। তাই উন্নয়নের পাশাপাশি সঠিক পরিকল্পনা ও দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করার দাবি জানান সাধারণ মানুষ। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। মেহেরাজ বিন, বয়স 1 বছর 7 মাস। পৃথিবীর কোনো কিছু বুঝে ওঠার আগেই হারিয়েছে বাবাকে। বাবার ছবি নিয়েই বড় হচ্ছে সে, মাঝে মাঝে বাবা বলে ডাকছেও। কিন্তু অবুজ মেহের জানে না তার বাবা আর কখনোই ফিরে আসবেন না। মেহেরের বড় বোন মাইমুনা বিনতে নিশা, বয়স 4.5। বাবার সাথে স্মৃতির কথাগুলো বলছিল সে। আমার বাবার সঙ্গে আমি খেলতাম। বাবা যখন অফিস থেকে আসতো তখন আমি ঘুমাই, তখন আমি ঘুমাই। সাংবাদিক হাসান মেহেদি ও ফারহানা ইসলাম পপি দম্পতির সংসার চলছিল ঠিকঠাক। জুলাই আন্দোলনের শুরু থেকেই রাজপথের খবর জানাতে সক্রিয় ছিলেন মেহেদি। 18 জুলাই রাজধানীর যাত্রাবাড়িতে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের একটি বুলেট হঠাৎ আঘাত করে তাকে। একটি পরিবারে নেমে আসে ট্র্যাজেডি। ট্র্যাজিক চরিত্র হয়ে এখন কঠিন জীবন সংগ্রামে মেহেদির স্ত্রী। এখন আমার মনে হয় না যে ও আমাদের লাইফে আর নাই। মনে হয় যে না, ও আবার আসবে, হয়তো কোনো কাজে বাইরে গেছে। কারণ আমি এখনো এই যে জেগে থাকি না, আমার মনে হয় কি আমি এইটাই একটা স্বপ্নের মধ্যে আছি। আর যখন ঘুমাই, ঘুম হয় না আমার। আজকে 1 বছর যাবত আমি শান্তিতে একটু ঘুমাইতে পারি নাই। ঘুমাইলেই না ও স্বপ্নে আসে, আর তখনই মনে হয় যে আমি বাস্তব জীবনে ফিরে আসি। মেহেদি নিহত হওয়ার প্রায় 1 বছর। এখানে জীবনের গল্পটাও সংকট, প্রতিবন্ধকতা ও সংগ্রামের হাত ধরেই ঢুকছে। সরকার এই যে টাকা দেওয়া শুরু করছে এবং বিভিন্ন অনুদানের কথা বলতেছে, এই অনুদানগুলো আমাদের জীবনে আরও কাল হয়ে গেছে। যে ফ্যামিলি যত ঝামেলা সৃষ্টি করে তাকে তত টাকা বেশি দেয়, নির্দিষ্ট কোনো প্রজ্ঞাপন নাই। যার কারণে কোনো বাবা মারা চাচ্ছে না যে বেশি টাকা ছেলের বউকে দেই, বা কোনো ছেলের বউও চাচ্ছে না যে শ্বশুর শাশুড়িকে এত টাকা দেই। মামলার তদন্তে ধীরগতির অভিযোগ মেহেদির পরিবারের। হত্যায় জড়িত পুলিশের সর্বোচ্চ শাস্তিও দাবি তাদের। মেহেদি আমারে বলতো, মা 31 বছর আমার কিন্তু পার হয়ে গেল, আমারে কিন্তু 2টা মেয়েও হয়েছে। মা, আমাদের সংসারে বাবা অসহায় হয়ে গেছে, ছোট 2টা ভাই আছে, এদের নিয়ে আমার সংসার করতে হয়, টানতে হয়। আমি কিভাবে কি করব মা? হাসিনার হুকুমেই, হাসিনার দলের লোকজনের হুকুমেই এই ফ্যাসিস্ট পুলিশ, হায়না পুলিশ, কুত্তা পুলিশ আমার সন্তানকে গুলি করে, বুক ঝাঁঝরা করে হত্যা করে। আমি এদের ফাঁসি চাই,
আমি এদের বিচার চাই। নানা প্রতিবন্ধকতার মধ্যেও যেসব সাংবাদিক জুলাই অভ্যুত্থানের খবর দেশবাসীকে জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানালেন এনসিপি নেতা সার্জিস আলম। তো অভ্যুত্থানের সময় আমরা হাউস হিসেবে না পাই, হাউস হিসেবে হয়তো 2-3টা হাউসকে পেয়েছি একদম স্ট্রংলি আমাদের সাথে, কিন্তু হাউস হিসেবে না পেলে একজন মিডিয়া কর্মী হিসেবে, একজন সাংবাদিক হিসেবে আমরা অনেক সাংবাদিক ভাইকে আমাদের সাথে পেয়েছি। তারা তাদের জায়গা থেকে এই নিউজগুলো কালেক্ট করেছে, এই ছবিগুলো, এই ভিডিওগুলো শুধু দেশ নয় পুরো পৃথিবীর সামনে তুলে ধরেছে। এই জন্য আমাদের অন্তঃস্থল থেকে এই কৃতজ্ঞতা সব সময় তাদের প্রতি থাকবে। জুলাই অভ্যুত্থানের সংবাদ সংগ্রহের সময় হাসান মেহেদী ছাড়াও প্রাণ হারিয়েছেন আরও 5 সাংবাদিক। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। একটা মুহূর্ত ওর জন্য আমি ভালো না, এর থেকে যদি আমি কুড়ে করে ওকে নিয়ে থাকতাম। দিন যায়, মাস যায়, ছেলেকে হারানোর বছর হতে চলল, কিন্তু কান্না থামে না মায়ের। ওকে বললে বুঝাইতে পারবো না যে কিভাবে চলে যান, আপনি তো ভালোই আছেন, স্কুলে যান, চাকরি করেন। কয়েকটি জার্সি, শার্ট, ট্রাউজার আর কলেজ ড্রেস প্রতিদিন নিয়ম করে আলমারি থেকে বের করে ছুঁয়ে দেখেন মা কোহিনুর আক্তার। কখনো ছেলের প্রিয় শার্টটি জড়িয়ে ধরে বিলাপ করেন অন্তহীন। ছেলে নেই, কিন্তু তার ব্যবহৃত শয্যা, পড়ার টেবিলও যত্ন করে রেখেছেন মা। একমাত্র ছেলেকে বিদেশে পড়তে পাঠাতে প্রস্তুত হচ্ছিল পাসপোর্টও, কিন্তু সেই ছেলেই এখন আর নেই তাদের মাঝে। ওর পাসপোর্ট বানানো অতি শীঘ্রই ওকে বাইরে পাঠাই দেবে, স্টুডেন্ট বিষয়ে বাইরে যাবে, মার্সেল স্টুডেন্ট বিষয়ে বাইরে যাবে, ভালো লেখাপড়া শিখে বড় একটা অ্যাওয়ার্ড নিয়ে আসবে শান্তমণি। ওর নাম যেরকম শান্ত ছিল, আসলেই ও শান্ত ছিল, বুঝছেন। ও ছোটকাল থেকেই খুব শান্ত স্বভাবের ছিল এবং লেখাপড়িতে ভালো ছিল। পাল ছাড়া নৌকা যেরকম অবস্থা হয়, আমাদের ঠিক একই অবস্থা। ফয়সাল আহমেদ শান্ত পড়তেন নগরীর ওমরগনি এমইএস কলেজের ব্যবস্থাপনা 2য় বর্ষে। বাবা জাকির হোসেন বরিশালে সেকেন্ড হ্যান্ড ফার্নিচারের ব্যবসা করেন। মা কোহিনুর আক্তার আগে একটি বেসরকারি স্কুলে পড়াতেন। সম্প্রতি চট্টগ্রাম মহানগর পুলিশ পরিচালিত স্কুলে চাকরি হয়েছে তার। গত বছরের 16 জুলাই চট্টগ্রামের মুরাদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যুবলীগ ও ছাত্রলীগের গুলিতে প্রাণ হারান শান্ত। ছেলের হত্যাকারীদের বিচার চান বাবা মা। রাষ্ট্র যেন আমাদের দিকে তাকায়, আর এই যে যারা এই নির্মমভাবে শান্তমণিকে হত্যা করেছে, শুধু শান্তমণিকে না, কত মানুষকে পাখির মতো গুলি মেরে মেরে বৈষম্যহীন একটা বাংলাদেশ হোক। অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং নির্বাচিত সরকার যখন হবে, সবার কাছেই আমি একটাই দাবি যে এই মৃত্যুর যারা ঘটিয়েছে তাদের বিচার যাতে হয় দেশের মাটিতে। শান্তর পরিবারের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। প্রশাসনের প্রতি জুলাই আন্দোলনে নিহতদের স্বজনদের নিরাপত্তা জোরদারের দাবিও তাদের। আমরা অনেক টেনশনে আছি, এই ফেসিস্ট আবার ঘুরে আসতে আমরা থাকবো না, তো আমাদেরকে গুম করে ফেলবে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরের 4টি কন্টেইনার টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় এনসিটি। এই টার্মিনালের 5টি জেটির মধ্যে 4টিতে কন্টেইনারবাহী বড় জাহাজ এবং অন্য জেটিতে অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী ছোট জাহাজ নোঙর করে। 2024-25 অর্থবছরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের 44% হয়েছে এই টার্মিনালে। 2015 সাল থেকে এনসিটিতে কন্টেইনার ওঠানামার কাজ শুরু করে সাইফ পাওয়ার। এরপর এনসিটি পরিচালনায় আর দরপত্র ডাকা হয়নি। সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রতিবার 6 মাসের জন্য এনসিটির টার্মিনাল পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ার। সরাসরি ক্রয় পদ্ধতিতে চলতি বছরের 7 জানুয়ারি পর্যন্ত এনসিটি পরিচালনা করে প্রতিষ্ঠানটি। এরপর দ্বাদশতম বারের মতো আরও 6 মাসের জন্য তাদের এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। প্রতিষ্ঠানটির সাথে চুক্তি শেষ হওয়ায় রবিবার মধ্যরাত থেকে এনসিটি পরিচালনার ভার বুঝে নেয় ড্রাইডক। আমাদের কোনো সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, কোনো কার্যপ্রক্রিয়ার মধ্যে কোনো চেঞ্জ আসে নাই, আমাদের কম্পিউটার সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই। সব কিছুই যথারীতি চলছে এবং স্মুথলি রান করছে। আওয়ামী লীগ সরকারের আমলে এনসিটি পরিচালনার ভার বিদেশি অপারেটরের কাছে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। তাদের মতো অন্তর্বর্তী সরকারও এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগে আগ্রহের কথা জানায়। এরপর বিভিন্ন সংগঠন এনসিটি বিদেশিদের দেওয়ার বিরোধিতা করে আন্দোলন শুরু করে। এদিকে ব্যবহারকারীরা জানান, বন্দরের সক্ষমতা বাড়লে দেশের অর্থনীতি এগিয়ে যাবে।
পোর্টের পারফরমেন্স বাড়াতে গেলে শুধুমাত্র পোর্টের অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে না, কারণ এটার মধ্যে হিন্টারল্যান্ড যে কানেক্টিভিটি, আদার যে অথরিটিগুলো এটার সাথে ইনভলভ আছে, সবগুলো পক্ষ যদি সঠিকভাবে কাজ করতো পোর্টের এফিসিয়েন্সি আরও অনেক গুণ বেড়ে যেত এবং প্রোডাক্টিভিটিটা অনেক বেশি বেড়ে যেত। কে পরিচালনা করছে সেটা আমাদের জন্য বড় কথা নয়। আমরা চাই চট্টগ্রাম বন্দরের যে কাঙ্ক্ষিত সেবা সেটা নিশ্চিত করা এবং চট্টগ্রাম বন্দরের যে ইউজার আছে, যারা আমদানি রপ্তানি কার্যক্রমের সাথে জড়িত আছেন, ওনারা যেন হ্যাসেল ফ্রি সার্ভিসটা পেতে পারে। 469 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে 2004 সালে শুরু হয়ে 2007 সালে এনসিটির 5টি জেটি নির্মাণ কাজ শেষ হয়। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দীর্ঘ 1 দশকের অপেক্ষার পর অবশেষে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে যাচ্ছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা। 2026 সালের জুলাইয়ে বন্দরের নিজস্ব প্রথম টার্মিনাল চালু হবে, যা বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্রমের পথে নিয়ে যাবে। এর মধ্যে টার্মিনাল ও ব্যাকআপ ইয়ার্ডের কাজ সম্পন্ন। আন্ধারমানিক নদীর ওপর সেতুর কাজ এগিয়েছে 65%, আর সংযোগ সড়কের কাজ শেষ হয়েছে 80%। বলা হচ্ছে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে দক্ষিণাঞ্চলের উন্নয়নে পায়রা বন্দরের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে কাজ করবে। এটা সবচেয়ে অবহেলিত একটা জেলা। এখানে এই জেলায় এই পোর্টটা এবং আরো কয়েকটা কেপিআই প্রজেক্ট আছে, তাদের বেস করে এই জেলাটার একটা ভালো অবস্থানে আসবে। এই জেলার মানুষের একটা রুটি বা অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে। সম্ভাবনার পাশাপাশি রয়েছে চ্যালেঞ্জও। বন্দরের নাব্য রক্ষায় বড় বাধা পলিপ্রবণ রাবনাবাদ চ্যানেল। ব্যবসায়ীদের মতে বন্দরের রাবনাবাদ চ্যানেলের নাব্য ঠিক রাখতে প্রয়োজন নিয়মিত ড্রেজিং। নব্যতা সংকটকে দূরীকরণ করতে হবে, করলে ব্যবসায়ীরা এবং সকল স্টেক হোল্ডাররা আগে আসবে। আর ড্রেজিংটা খুব তাড়াতাড়ি শুরু হবে। শুরু হলে পায়রা বন্দরের কার্যক্রম বেড়ে যাবে। সেতু এবং সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করে নবনির্মিত টার্মিনালে অপারেশনাল কার্যক্রম শুরুর কথা জানালেন পায়রা বন্দর চেয়ারম্যান। ফরিদপুরের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক 6 লেনে উন্নীতের কাজ শিগগিরই শুরু হবে। কর্মসংস্থানের একটা বড় ক্ষেত্র এখানে অব্যবহৃত বা অনুদ্ঘাটিত আছে। ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তাটা 4 লেন প্লাস 2 সার্ভিস লেন সহ এটাকে প্রশস্ত করা। এই রাস্তা যখন হয়ে যাবে তখন এখান থেকে ঢাকা যেতে আপনার 4 ঘন্টা 4.5 ঘন্টা সময়। পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নে 2013 সালে পায়রা বন্দরের নির্মাণ কাজ শুরু হয়। 3 বছর পর 2016 সালে সমুদ্র বন্দরটিতে কন্টেইনার জাহাজ খালাস করে কার্যক্রম শুরু করে। ডিবিসি নিউজ ডেস্ক। আবারও সারা দেশে দেখা দিয়েছে করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট। এতে দেশের অন্যান্য সীমান্তের মতোই চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টেও জারি করা হয়েছে সতর্কতা। এই বন্দর দিয়ে প্রতিদিন গড়ে 70 থেকে 80 জন যাতায়াত করেন। সেই সাথে ভারত থেকে প্রতিদিন আসা যাওয়া 200 থেকে 300 ট্রাক ড্রাইভার ও সহকারীর। কিন্তু সোনা মসজিদ বা ভারতের মহদীপুর চেকপোস্টে করোনা ভাইরাস সংক্রান্ত কোনো ধরনের পরীক্ষা বা প্রাথমিক পরামর্শ দেওয়ার ব্যবস্থা নেই। ইমিগ্রেশন চেকপোস্টে কোভিড-19 পরীক্ষা কেন্দ্রের ব্যানার থাকলেও সেখানে দেখা মিলছে না কোনো স্বাস্থ্যকর্মীর। 2 দেশে গেলাম কিন্তু হয়নি, ওখানেও না, আমাদের দেশেও কোনো শুরু হয়নি, দেখিনি। বাংলাদেশের বর্ডারে দাঁড়িয়ে আছি, অদ্যাবধি কোনো আমাদের কোভিড সম্পর্কে কোনো রকমের কোনো টেস্ট করা হয়নি। এই দেশ থেকে কোভিডের টেস্ট বা মানে টিকা দিচ্ছে কিনা, টিকাকরণ করা হচ্ছে কিনা, এটা করা হচ্ছে। বাংলাদেশে টেস্ট হয় না তো মাস্কের উপরে, না গ্লাভসের উপরে, না করোনা। অবশ্য জেলা সিভিল সার্জনের দাবি, সেখানে করোনা পরীক্ষায় নেওয়া হয়েছে সব ব্যবস্থা। শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও এর মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে প্রতিদিনের রিপোর্ট। আমাদের সোনামসজিদ ইমিগ্রেশন পুলিশ মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতেছি এবং যারা যাত্রী আসছে বা ভারত থেকে যারা যাত্রী যাতায়াত করছে তাদেরকে সর্বোচ্চ সচেতন করতেছি এবং মাস্ক পরিধান করতে নির্দেশনা দিয়েছি। জ্বরের যদি পেশেন্ট পাওয়া গেলে পারে তাহলে হচ্ছে ওনার হচ্ছে নাম, পাসপোর্ট নাম্বার, এনআইডি নাম্বার, কোন জেলার ঠিকানা, সেইগুলা যেন হচ্ছে জানানো হয়। শিবগঞ্জে হচ্ছে মহোদয়কে নির্দেশ দিয়ে দিলাম, উনি যেন সঠিকভাবে এই জিনিসটা তদারকি করেন এবং প্রতিদিনের যে রিপোর্টটা যেন উনি যেন দিয়ে দেন যেন। সোনা মসজিদ ও মহদীপুর ইমিগ্রেশন পয়েন্টে করোনা প্রতিরোধে 2 দেশের যাত্রী ও ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষার কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। দুর্ঘটনা এড়ানো ও পথচারী পারাপারের সুবিধার্থে গেল 1 দশকে
সিলেটের 5টি পয়েন্টে ফুট ওভারব্রিজ নির্মাণ করে নগর কর্তৃপক্ষ, কিন্তু এসব ফুট ওভারব্রিজ ব্যবহারে আগ্রহ নেই পথচারীদের। এ নিয়ে নেই কোনো প্রচারণা বা তদারকিও। ঝুঁকি নিয়েই রাস্তা পার হতে বেশি স্বাচ্ছন্দ্য পথচারীরা, এতে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। অব্যবহৃত ফুট ওভারব্রিজগুলো এখন আড্ডাবাজ, ছিনতাইকারী ও মাদকসেবীদের অভয়ারণ্য। ব্যবহার করি না, এই কারণে আমরা অভ্যস্ত না এগুলা ব্যবহার করার, এর লাগে আমরা ব্যবহার করি না। নেশাখোররা উঠে, এটা তো এই জায়গায় দেওয়াই ঠিক না, এটা তো চত্বরে দিলে সবচেয়ে ভালো হইতো। প্রতিটি ফুট ওভারব্রিজ নির্মাণে ব্যয় হয়েছে 1 থেকে 2 কোটি টাকা পর্যন্ত। পরিকল্পিত নির্মাণ ও জনসচেতনতা বৃদ্ধিতে কর্তৃপক্ষ ব্যর্থ, এমন মত সংশ্লিষ্টদের। যে 3 ফিটের ফুটপাথ থেকে কে উঠবে আসলে ফুট ওভারব্রিজে, যে কারণে ফুট ওভারব্রিজে আসলে অবসর সময় কাটানোর জন্য, আড্ডা মারার জন্য বিভিন্ন জন উঠছে। এইসব জায়গায় আসলে রং প্লেসিং হয়েছে, সুতরাং এর জন্যই আমার ধারণা কাজ করছে। যখন এটা শুরু হয় তখন থেকে এটার মধ্যে কোনো কাজে ব্যবহার হইতেছে না, কোনো মনে করেন পাবলিক বলেন কেউ এটা ব্যবহার করতেছে না। এটা হয়ে গেছে মানে ইয়াবা সেবনকারী, গাঁজা সেবনকারী, এগুলো আড্ডা হয়ে গেছে এখানে তোমার বসে তোমার। তবে এসব ফুট ওভারব্রিজের আধুনিকায়নে পদক্ষেপ নেয়ার কথা বলছে সিটি কর্পোরেশন। ফাইল ওয়ার্কে দেখবো আপনি এটা, এবং এই ইস্যুটা আমি আরেকবার আমার নলেজে আসছে, তো ওভারব্রিজটা আসলে উঠিয়ে নেওয়ার জন্য একটা বড় সিদ্ধান্ত লাগবে। এই ইস্যুটা এটাও একটা আমাদের অ্যাক্টিভ বিবেচনায় আছে। ফুটপাত দখলমুক্ত ও প্রশস্ত না করে ফুট ওভারব্রিজ নির্মাণ অর্থের অপচয় বলেও মত বিশ্লেষকদের। সিলেটের প্রথম এই ফুট ওভারব্রিজটি 2015 সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত তেমন কোনো কাজেই আসেনি। এই প্রকল্পটা নিয়ে যখন আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছিল, এর মাঝেই এর 7 বছর পর সিলেটে আরও কয়েকটি ফুট ওভারব্রিজ তৈরি করা হয়, যেখানে খরচ হয় কোটি কোটি টাকা। এমন অকার্যকর ও ব্যর্থ প্রকল্পে কেন বারবার কোটি টাকার অপচয় হচ্ছে, এমন প্রশ্ন রাখছেন নগরবাসী। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।